ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে রাজনীতিতে সব কথা শুধু কথা থাকে না, কিছু কথা রাষ্ট্রের দেয়ালে আঘাত করে, কিছু কথা কূটনীতির দরজা বন্ধ করে দেয়, আর কিছু কথা পুরনো একটি অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দেয়। ঢাকার একটি সমাবেশে একজন রাজনৈতিক নেতার উচ্চারণ করা মাত্র কয়েকটি বাক্য আজ আলোড়ন তুলেছে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে। সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেব, এই বাক্যটি শুধু একটি হুমকি নয়, এটি একটি সংকেত, এটি একটি রাজনৈতিক চ্যালেঞ্জ এবং একই সঙ্গে একটি বিপজ্জনক বার্তা। প্রশ্ন হচ্ছে, এই বক্তব্য কি শুধুই একজন নেতার ব্যক্তিগত আবেগ, নাকি এটি বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধী নতুন অধ্যায়ের ঘোষণা? ঘটনার দিন ঢাকার শহীদ মিনার এলাকা, ইনকিলাব মঞ্চের ডাকে একটি সর্বদলীয় প্রতিবাদ সভা। কারণ নির্বাচনী প্রচারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণ। এই হামলার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি দাবি, সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়ে গেছে। যদিও রাষ্ট্রীয়ভাবে এ তথ্য নিশ্চিত করা হয়নি, তবুও এই গুজবই ভারত বিরোধী আবেগকে নতুন করে উস্কে দেয়। এই আবহতেই মঞ্চে দাঁড়ান এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। তার বক্তব্যের শুরুতেই ভারতের বিরুদ্ধে সীমান্ত হত্যা, নির্বাচন বানচাল, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ। কিন্তু বক্তব্যের এক পর্যায়ে তিনি এমন এক কথা বলেন যা মুহূর্তেই সীমান্ত ছাড়িয়ে ভারতে চলে যায়। হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত যদি বাংলাদেশ বিরোধী শক্তিকে আশ্রয় দেয়, অর্থ দেয়, অস্ত্র দেয়, প্রশিক্ষণ দেয়, তাহলে বাংলাদেশও ভারতের বিরুদ্ধে একই পথ নেবে। এবং সেখানেই তিনি উচ্চারণ করেন সবচেয়ে বিস্ফোরক বাক্যটি, ভারতের যেসব সেপারেটিস্ট শক্তি আছে তাদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে। এই বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, এটি শুধু কূটনৈতিক ভাষা নয়, এটি সরাসরি ভারতের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে হস্তক্ষেপ। এই বক্তব্যের পর মঞ্চে উপস্থিত অনেক নেতার মুখে অস্বস্তি স্পষ্ট হয়ে ওঠে। কারণ সেভেন সিস্টার্স ভারতের কাছে কেবল ভূখণ্ড নয়, এটি নিরাপত্তা, এটি সামরিক কৌশল, এটি জাতীয় অহংকার। সেভেন সিস্টার্স কেন ভারতের রেড লাইন? ভারতের উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার নামে পরিচিত। এই 7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত মাত্র একটি সরু করিডোরের মাধ্যমে, চিকেন স্নেক। এই করিডোরের প্রস্থ কোথাও কোথাও মাত্র 20 থেকে 22 কিলোমিটার। এই অঞ্চলে রয়েছে চীনের সীমান্ত, মিয়ানমারের সীমান্ত, বহু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সীমান্ত। ভারতের নিরাপত্তা পরিকল্পনায় এই অঞ্চলকে বলা হয় মোস্ট ভালনারেবল জোন। এই অঞ্চল বিচ্ছিন্ন হওয়ার কথা বলা ভারতের চোখে রাষ্ট্রদ্রোহের সমান। এ কারণেই যখন ঢাকায় বসে এই অঞ্চলের বিচ্ছিন্নতার কথা বলা হয়, দিল্লিতে অ্যালার্ম বেজে ওঠে। প্রতিক্রিয়ায় সবচেয়ে কড়া কণ্ঠ শোনা যায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, ভারত একটি বড় দেশ, পরমাণু শক্তিধর রাষ্ট্র, বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি। বাংলাদেশের মতো দেশ কিভাবে এমন চিন্তা করে, এটা ভাবাই ভুল। भारत एक बहुत बड़ा देश है, न्यूक्लियर नेशन है। भारत को बांग्लादेश कैसे ये कर पाएगा, ये तो सोचना भी गलत है। তিনি আরো বলেন, বাংলাদেশ যদি বারবার এমন হুমকি দিতে থাকে, ভারত চুপ করে থাকবে না। এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়, ভারত এই মন্তব্যকে হালকাভাবে নেয়নি, বরং এটিকে তারা দেখছে রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি হিসেবে। এরপর শুরু হয় ডিপ্লোম্যাটিক পাল্টাপাল্টি। ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব। এর আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকেও তলব করেছিল বাংলাদেশ। এর মানে দুই দেশই কূটনৈতিক চাপে রয়েছে। একটি বক্তব্য দুই দেশের সম্পর্ককে আরও এক ধাপ নিচে নামিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার দ্রুত দূরত্ব তৈরির চেষ্টা করে,
পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটি সরকারের অবস্থান নয়। এটা প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ? সেটা সরকারের অংশ না। কাজে সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতো। কাজে এটা অনেকটাই অবান্তর। এনসিপিও বলে এটি হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত উপলব্ধি। কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন দলীয় মুখ্য সংগঠকের বক্তব্য কি কখনো পুরোপুরি ব্যক্তিগত থাকে? বিশেষ করে যখন সেই বক্তব্য দলীয় ব্যানারে, জাতীয় ইস্যুতে, জনসমাবেশে দেওয়া হয়। এই বিতর্ক একটি কঠিন বাস্তবতা সামনে আনে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন আর সহজ নেই। একটি শব্দ, একটি বাক্য, একটি বক্তব্য সবকিছুই এখন রাষ্ট্রীয় ভার বহন করে। রাজনীতিতে আগুনের মতো কথা দ্রুত জনপ্রিয় হয়, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে আগুন সবকিছু পুড়িয়ে দেয়। প্রশ্ন হলো, আমরা কি সেই আগুনের দিকেই হাঁটছি, নাকি এখনো ফিরে আসার সময় আছে? আপনারা কি মনে করছেন নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।